বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ। নিরপেক্ষ কমিশন গঠন ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, ক্লাস বন্ধ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে 18 সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। 10 বছর পর কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু। সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন। এবং ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি বিলীন, গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের বহু পরিবার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতাহীন। বেসরকারি বিশ্ববিদ্যালয় টিউশন ফির উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ক্যাম্পাসে অবস্থানের কথা থাকলেও সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের প্রধান সড়কে অবস্থান নেন। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকেই রাজধানীর রামপুরা, ধানমন্ডি, সোভানবাগ এবং উত্তরা সহ বিভিন্ন এলাকায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নো ভ্যাট অন এডুকেশন ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা স্টুডেন্ট, শিক্ষা তো আমাদের অধিকার, আমরা ভ্যাট দিয়ে কেন পড়ালেখা করব? আমাদের কথা হচ্ছে নো ভ্যাট অন এডুকেশন। এখন দিবে সেটা কোনো কথা না, কিন্তু পরে তো দিতেই হবে, সেজন্য আমাদের আন্দোলন। 3 মাস যাবত শিক্ষাক্ষেত্র থেকে ভ্যাট তুলে নেওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই ব্যাপারে কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হচ্ছে না। এদিকে রাজধানীর সোভানবাগ ও ধানমন্ডি এলাকায়ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সরকার ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। যতদিন না অর্থমন্ত্রী নিজ মুখে বলছেন যে শিক্ষার উপর থেকে আমরা কোনো ভ্যাট নিব না, সেটা এবছর হোক অথবা আগামী বছর হোক অথবা স্টুডেন্ট হোক অথবা ভিসি হোক, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে নেব। গত কয়েকদিন ধরেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অল্প সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যেটা বর্তায় সেটা কিন্তু আমরা করছি। তারা যাতে কোনো ধরনের যানবাহনের উপরে অ্যাটাক না করতে পারে, তারা কোনো ধ্বংসাত্মক কাজে যাতে লিপ্ত না হতে পারে, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একদম যেখানে তারা অবস্থান নিচ্ছে সেখানে তারাও আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করছেন। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দেন তারা। এতে যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় কর্মজীবীদের। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ওয়াসার মোড়ে অবস্থান নেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শহরের বহদ্দার হাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আমরা কখনো শিক্ষার উপর ব্যাট দিতে রাজি না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি বলে যে আমাদের ব্যাট দিতে হবে এমন তো কোনো কথা নেই। রাজশাহীতে ক্লাস বর্জন করে আলুপট্টি এলাকায় নিজেদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় ভ্যাট প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
এদিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা কোনো পণ্য নয় উল্লেখ করে দ্রুত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। মেরুদণ্ডের উপর যদি ভ্যাট আরোপ করা হয় কখনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা চাই শিক্ষার উপর থেকে সর্বপ্রকার ভ্যাট প্রত্যাহার করা হোক। পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় টিউশন ফির ওপর অর্পিত ভ্যাট অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা। এদিকে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে মন্নু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী 17 সেপ্টেম্বরও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ব্যুরোর প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় নতুন বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন তারা। বেলা 11টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করেন তারা। একই দাবিতে ময়মনসিংহে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকেই সব ধরনের ক্লাস বর্জন করেন শিক্ষকরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আহসানুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পাসে অবস্থান নিয়ে সমাবেশ করেন শিক্ষকরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি পালন করা হয়। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি এবং ক্লাস বর্জন করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। দুপুরে শুনানি শেষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল আহসান চার্জ গঠনের নির্দেশ দেন। এর আগে এই মামলার 22 জন আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য 10 জন এখনও পলাতক রয়েছে। আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতির কারণে 9 বার এই মামলার চার্জ গঠন পিছিয়ে যায়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ঘটনার পরদিন 32 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সকল আসামিদের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হয়েছে। আর চার্জের তারিখ আদালত একটু পরেই জানাবেন, কারণ অন্যান্য মামলায় তারা মামলায় আছে, সেই কারণে তাদের ওই ডেটগুলো তারিখগুলো জেনে শুনেই তিনি তারিখ দেবেন যাতে আসামি উপস্থিত থাকতে পারে। এই মামলার 171 জন সাক্ষীর মধ্যে একজনও আরিফুল হক চৌধুরীর নাম বলে নাই। এজাহারে তার নাম, ওনার নাম ছিল না। শুধুমাত্র তাকে একটা 164-এর বদৌলতে মুফতি আদনান সাহেবের একটা 164 দিয়েছিলেন, যা উনি রিজেক্টও করেছেন। কিন্তু আমরা মাননীয় আদালতে এটা বলেছিলাম যে এটা কোনো অবস্থাতে চার্জ হওয়ার কোনো যোগ্য নয়। বাংলা সময় আরও থাকছে। রংপুর, বরিশাল, ময়মনসিংহে খোলা হলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। জটিলতা ছাড়াই সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস হাই কমিশনারের। চলতি বছরের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং যে কোনো ধরনের তথ্য পেতে 88187336 অথবা 015555555167 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁস রোধে ভর্তি পরীক্ষার কিছুদিন আগে থেকেই দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিচ্ছে সরকার।
দেশে আরও 3টি নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলল ভারত। ভিসা পদ্ধতি আরও উন্নত ও সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। দুপুরে বরিশাল নগরীর হাসপাতাল রোডে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে লক্ষণীয় সংখ্যায় ভিসার আবেদন জমা পড়ছে ভারতীয় হাইকমিশনে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন তিনি। এ নিয়ে ঢাকার বাইরে মোট 10টি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা হলো। বাংলাদেশি ভিসা আবেদনকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আমরা অভিভূত। ভিসা সার্ভিস আরো উন্নত করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে 3টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলল। আমি আশা করি এই সেন্টারগুলো কোনো ধরনের জটিলতা ছাড়াই ভিসা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দিতে সমর্থ হবে। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে যশোরে জাতীয় পার্টির জেলা সম্মেলনে কথা বলেন এরশাদ। এ সময় তিনি দাবি করেন, মানুষ এখন পরিবর্তন চায়, যা একমাত্র জাতীয় পার্টির মাধ্যমে সম্ভব। এখন সরকার কি সরকার? এককেন্দ্রিক সরকার। একজন মানুষ বাংলাদেশ চালায়, কোনো কোটি একজন মানুষ। প্রত্যেক দেশে প্রাদেশিক সরকার আছে, নেপালে আছে, শ্রীলঙ্কা ছোট দেশে 8টা আছে। আমাদের দেশে মাত্র একটি মানুষ 16 কোটি মানুষের হত্যা কর্তা বিধাতা। জনগণের প্রতিনিধি যখন জনগণের তো অত্যাচার করে তখন গণতন্ত্র থাকে না। গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন। আজকে বলতে পারবো মুখে হাত দিয়ে জনগণের শাসন বাংলাদেশে আছে। গাজীপুরের শ্রীপুরে টমটম ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, সকালে জৈনাবাজার কাউরাইজ সড়কের জৈনাবাজারগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত নামে এক যাত্রী মারা যান। এ সময় অটোরিকশার আরও অন্তত 4 যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ আছে। একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ করছে। পুলিশ ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেলা 11:30টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি ইঞ্জিনের বগি আশুগঞ্জে যাত্রাপুর এলাকায় লাইনচ্যুত হয়। পরে দুপুরে 1টার দিকে আখাউড়া রেল জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানান, রেল লাইনের মেরামত কাজ চলায় আগেই লাল নিশান দিয়ে ট্রেনের চালককে সতর্ক করা হয়েছিল, কিন্তু চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পূর্বাঞ্চলীয় রেলওয়ে বিভাগ 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফাঁকা সময়ে তারা এই বাগি রেলটা বদলে দেবে। কারণ ইন দ্য মিন টাইম ওই ফাঁকা সময়টা অপেক্ষা করতে না পারে তাদের কিছু লোকজনে এখান থেকে কিছু লাইন খুলি দেখছে যে মনে করেন যদি বড় ব্যানার ফেলক দিয়ে গাড়ি দাঁড়া করাইতে পারি তাহলে আমরা অল্প দূর কাজ হইলেও আগাইতে পারবো। সেই উদ্দেশ্যে তারা খুলি মনে করেন যে কন্টেনার ট্রেনটা দিছে, ব্যানার ফ্ল্যাগ দেওয়া হয়েছে, কিন্তু সে কন্ট্রোল করতে পারে নাই। এই জন্য আসি এখানে ইঞ্জিন সহ কন্টেনারটা ভরে গেছে। গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল রাত 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টায় 36 জন রোগী গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখনও 92 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অতিরিক্ত রোগীর চাপ স্থান সংকুলান না হওয়ায় অনেকে মেঝেতে কিংবা বাইরে তাঁবুতে চিকিৎসা নিচ্ছেন। রোগের চাপ সামাল দিতে সকাল থেকে আরেকটি তাঁবুতে 50 শয্যার একটি অস্থায়ী ওয়ার্ড চালু করা হয়েছে। এর আগে গত 8 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে 4 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। সারা রাত আমি সাধারণ চিকিৎসা নিয়েই ছিলাম বাসাতে, বাইরে থেকে ট্যাবলেট কিনে নিই, কিন্তু বাদ দিয়ে সকালবেলা আজকে যখন সকালে ভোরে আমি 3-4টা করলাম, বাধ্য হয়ে আমি হসপিটাল ভর্তি হয়েছি। স্যালাইন খাওয়ার অবস্থায় মানে বমি 2 বার করছে, বমি 2 বার পায়খানা করার সঙ্গে সঙ্গে আমি হাসপাতাল নিয়েছি। না, বন্যার কোনো প্রভাব আমরা এখানে পাইনি, যেহেতু আমাদের পৌর এলাকায় কোনো বন্যা হয় নাই, সুতরাং বন্যার কোনো প্রভাব এখানে পড়েনি। এখানে অতিরিক্ত বৃষ্টিপাত, আবহাওয়া এবং জলাবদ্ধতা এই কারণ বলে আমরা মনে করতেছি। বাড়ির যেহেতু একজনের হলে সকলেই হচ্ছে, এই জন্য গৃহস্থালীর যে স্যানিটেশনটা এটা খুব ভালোভাবে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বাথরুম পরিষ্কার রাখতে হবে, বাথরুমে স্যান্ডেল পরে যেতে হবে, বাথরুম থেকে অবশ্যই যেন তারা সাবান ব্যবহার করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। গত কয়েকদিনের তীব্র ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের অসংখ্য পরিবার। এদিকে ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। হোসেন আলীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। একবার বাড়ি করছে নদী ভেঙে গেলে ওই বাড়িও ভেঙে গেছে গা নিচে গা, পরে আর একখান ওই আশ্রয় লইছে ওটা বাড়ি নিতেছে গা। বাপের বাড়ি যায় যে আমি একটু আর চাইনি, কোনো ঠিকানা নাই। বাপের বাড়ি দিয়ে এক এক করে 4-5 বার করে বাড়ি ভেঙে গেছে, আবার এই 5 বারের পরেও আবার বাড়ি ভেঙে যাইতেছে গা। এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা বলে কান্নায় বুক ভাসাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নের ব্রহ্মপুত্রের ভাঙনে সব হারানো মানুষেরা। অব্যাহত ভাঙনে ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে উপজেলার সেনেরচর, ঝাপারকান্দা, রেহাইতারাপুর ও মহিষমারি গ্রামের শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে অষ্টাধর বাজার সহ বহু স্থাপনা। ভাঙনে মানবেতর জীবনযাপন করলেও কোনো ধরনের সহায়তা মিলছে না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। যা জায়গা জমি আছিল সব ভেঙে গেছে, নদী পড়ে গেছে, আমগরে চলার মতন কোনো ইয়ে নাই। আমি একে 3 বার করে 2 বার করে বাড়ি ভাঙছি, ভাঙ্গা হওয়া দ্বিতীয়বার এনো বাড়ি লইছি, এনো নদী ভাঙ্গা লই দিতেছে গা। আমার 2-3টা ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে গেছি গা, এখন যে কয়েকটা আছে ওখানে ইয়া দিবি সেই নিতেছি গা। তারপরে কই যায় মানুষের জায়গা যায় বাসন মানুষের জায়গা দিব না। ভাঙন রোধে উপজেলা পরিষদের উদ্যোগে কিছু এলাকায় বালির বস্তা ফেলা হলেও তা কাজে আসছে না। এ অবস্থায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। যথাসময়ে সরকার এবং পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি, এটা জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সকল থেকে জানানো হয়েছে। অদ্যাবধি এই বাঁধটি নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অষ্টাধর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 1,40,00,000 টাকার একটা প্রতিবেদন আমরা দাখিল করেছি, চাহিদাপত্র দাখিল করেছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা কাজ করে ভাঙন রোধ করতে পারবো। বর্তমানে অষ্টাধর ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল 10টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সংঘর্ষের আশঙ্কায় পরীক্ষা স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। দুপুরের সাবেক সংসদ সদস্য আব্দুল সাত্তার ও বর্তমান উপজেলার চেয়ারম্যান সুমন গ্রুপের লোকজন নিয়োগ পরীক্ষার পক্ষে বিপক্ষে পৃথক মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ বিভাগের সামনে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেন তারা। পরে গণস্বাক্ষর কর্মসূচিরও আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় সময়মতো ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা আদায় না হওয়ায় এবারের ঈদের চামড়া ব্যবসা নিয়ে অনিশ্চয়তা রয়েছেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। আর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির আশঙ্কা, সঠিক দাম না পেলে ভারত ও মিয়ানমারে চামড়া পাচার হয়ে যেতে পারে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিলুমুলের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর চামড়া মার্কেট। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ব্যবসায়ীরা। কোরবানির সময় লক্ষাধিক চামড়া আমদানি হয়ে থাকে। তবে এখানে ট্যানারি কারখানা না থাকায় সব চামড়া পাঠানো হয় ঢাকার হাজারীবাগে, আর লেনদেন হয় মৌখিকভাবে বাকিতে। গত বছরের পাওনা টাকা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। যে দাম ছিল চামড়ার গত বছরে
তার চেয়ে অনেক কম এখন কেনা বেচা হচ্ছে, কারণ পেমেন্টের অবস্থা খুবই খারাপ। বর্তমান যে চামড়ার পরিস্থিতি, টাকা যদি সম্পূর্ণভাবে যদি আমরা পেমেন্ট না পাই, তাহলে সামনে কুরবানিতে এই চামড়া যে ভারতে পাচার হয়ে যাবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আজকে যদি আমাদের এই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই সেক্টরটা যে মরে যাচ্ছে, এই সেক্টরের দিকে বিশেষ করে সুদৃষ্টি রাখার জন্য। সামনে কোরবানির ঈদকে ঘিরে চলছে কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়ী সমিতির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন তারা। এখন কোনো দিক নির্দেশনা নাই তো, এখন পেমেন্ট যদি ভালো হয় তাহলে ধরেন যে সবাই আমরা ব্যবসা ভালো হবে। আমরা এখানে ব্যাংকের কোনো সহযোগিতা পাই না, সাহায্য পাই না, আর পেমেন্ট মনে করেন যে আস্তে আস্তে চামড়া ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। আমাদেরকে এখন পর্যন্ত ঠিক মতন টাকা আমরা পাই নাই, এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি। এদিকে জেলার চামড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন শেষ মুহূর্তে টাকা না পেলে চামড়ার বাজারে ধস নামতে পারে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে চামড়া পাচার হয়েও যেতে পারে। প্রতিবেশী দেশ আছে আমাদের আশেপাশে, ভারত আছে, মায়ানমার আছে, অন্যান্য দেশ আছে। যদি এই দেশগুলোতে চামড়ার বাজার সঠিক থাকে এবং চামড়ার খরিদ্দার ঠিক মতো থাকে, তাহলে দেখা যায় কি যে আমাদের এখানে এই যে ডেফিসিটটা থাকে, পয়সার ডেফিসিট, এই সুযোগটা কিন্তু প্রতিবেশী দেশের যে ব্যবসায়ীরা তারা গ্রহণ করে। শহরের রামনগর এলাকায় রয়েছে সমিতির অধীনে ২৫০ শতাধিক চামড়া ব্যবসায়ী, আর জেলার ১৩ উপজেলায় এ ব্যবসার সঙ্গে জড়িত ১২,০০০ পরিবার। সময় সংবাদ, দিনাজপুর। কিশোরগঞ্জে অটোরিকশা চালক শামীম হত্যা মামলায় ২ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কিশোরগঞ্জ ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ হাকিম আলাউল আকবর নির্দেশ দেন। এর আগে অটোরিকশা চালক শামীম হত্যা মামলার প্রধান ২ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করায় অটোরিকশা চালক শামীম মিয়ার হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। আরাকান আর্মির নেতা ডাক্তার রেনিন শোর বাড়ি কেয়ারটেকার মং চু অং মার্মাকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড দিয়েছে রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দুপুরে মামলার ৩ আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে মামলার শুনানি শেষে আদালত মং চু অং মার্মার ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে তাদের ৩ জনকেই ২ দফায় ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। গত ২৬শে আগস্ট রাঙ্গামাটির রাজস্থলীর রেনিনসোয়ের বাড়ি থেকে অংনং ইয়ংকে আরাকান আর্মির পোশাক সহ আটক করে যৌথ বাহিনী। পরদিন মং চু অং সহ ওই বাড়ির ২ কেয়ারটেকারকে আটক করে পুলিশ। খুলনায় বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ ৫ দফা দাবিতে লাঠি মিছিল সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের শ্রমিকরা। সকাল ১০টার দিকে নগরের খালিশপুর, আটরা সহ যশোরের রাজঘাট শিল্প এলাকায় লাঠি মিছিল বের করে শ্রমিকরা। এ সময় তারা বকেয়া মজুরি ও ন্যায্য ভাতা সহ কাঁচা পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান। এর আগে সমাবেশে শ্রমিকরা বলেন, দাবি আদায়ের সামনের দিনগুলোতে লাল পতাকা মিছিল, মিলগুলোর প্রধান কার্যালয় ঘেরাও সহ আরও নানা কর্মসূচি গ্রহণ করা হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করা হয়েছে, শেখ হাসিনার ছবি অবমাননা করা হয়েছে, ভাঙা হয়েছে। এদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য জোর আবেদন করি। আমরা সংবাদ পাই, ঘটনাস্থলে আসিয়া ছবি উদ্ধার করি, দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাছের উৎপাদন খরচ বাড়লেও বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ রাজশাহী অঞ্চলের মাছ চাষিরা, যে কারণে অনেকে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানান তারা। তবে মাছের ভালো দাম পেতে গুণগত মানের খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
লাভজনক হয় গেল কয়েক বছর ধরে রাজশাহীতে বাড়ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার, তেলাপিয়া সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের চাষ। চাষিরা বলছেন প্রতি বছর মাছের রেণুপোনা ও খাবারের দাম বাড়ছে, কিন্তু এসব মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আশানুরূপ লাভের মুখ দেখছেন না তারা। 100 বিঘাতে আমি মাছ চাষ করি, আর তুলনামূলকভাবে এখন বর্তমানে প্রচুর খাবারের দাম বেড়ে গেছে ভাই, সেই তুলনায় মাছের দাম বৃদ্ধি পায়নি। মাছের যেমনটা খরচ হচ্ছে ঠিক তেমনটা লাভ হচ্ছে না এই আর কি। আর মাছের খাদ্যের এক প্রকার দাম বেড়ে গেছে অনেক। খোল হলো এখন 2400 টাকা বস্তা, ফিড 900 টাকা, আর ভুসিটা হলো 1100 টাকা। হ্যাঁ, মাছের খাদ্যের দাম বেড়ে গেছে। এ অবস্থায় অনেকে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। নতুন যারা আসতেছে তারা অনেকেই লস করতেছে, এবং যারা পুরাতন ছিল তারাও দেখা যাচ্ছে এখন বাজার হারাচ্ছে এবং তারা ব্যবসাতে লোকসানের সম্মুখীন হচ্ছে। আজ থেকে 3 বছর আগে যে খাবারটা ছিল 400 টাকা 500 টাকা, সেই খাবারটা এখন প্রায় 800 টাকা, কয়েক টাকা দাম হয়ে গেছে। বিভিন্ন সমস্যায় আছি আর কি আমরা মাছ চাষিরা, এবং আমরা এটা নিয়ে দুশ্চিন্তাও আছি। তবে মাছের ভালো দাম পেতে গুণগত মানের খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। 2 কেজি খাবার খাওয়ালে 1 কেজি মাছ হবে, তাহলে অসুবিধা নাই। আমরা যেহেতু মাছ চাষ করতে গেলে চাষি ভাইয়েরা যদি সেই মাছ বেশি দামে বেচতে পারে, জীবন্ত মাছ বিক্রি করতে পারে, তাহলে তারা অটোমেটিক লাভবান হবে। মৎস্য বিভাগ জানিয়েছে বর্তমানে জেলার 47,703টি পুকুর থেকে প্রায় 51,000 মেট্রিক টন মাছের উৎপাদন হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ। নিরপেক্ষ কমিশন গঠন ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, ক্লাস বন্ধ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে 18 সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। 10 বছর পর কিবরিয়া হত্যা মামলার বিচার শুরু, সিলেট সিটির বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 32 জনের বিরুদ্ধে চার্জ গঠন। এবং ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি বিলীন, গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের বহু পরিবার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।